আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মালিহা হোসেন এবং আমি মাহবুবা জানি তাই না। রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ শেষে 18 মাস পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ব্যাখ্যা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বাংলাদেশের গৌরবময় বিজয় গাথা তুলে ধরে রাত 8টার পর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করে দেশটি। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলেও জানান ব্লিংকেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমনটি জানান। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের 17 কোটি মানুষের উপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের গণ আন্দোলনের নৃশংস তদন্তে জাতিসংঘের অনুসন্ধান মিশনের বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার সরকারের নেওয়া বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশ ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ। নিউ ইয়র্কে একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগ পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায়, নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব চায় বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের বাজার নয়, এটি দ্রুত বিশ্বের শীর্ষ 10টি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হতে যাচ্ছে। বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর কারিম এ খান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সে সময় জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যার বিবরণ তুলে ধরেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক সুফের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও এইচএসবিসির সিইওর সাথে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অভাব অনটনের সংসারে বাবা মানসিক ভারসাম্যহীন। দরিদ্র মা কোনো মতে ছেলেকে পড়ালেখা করিয়েছেন। স্বপ্ন দেখেছিলেন ছেলে বড় হলে সংসারের হাল ধরবে, কিন্তু বিধিবাম। ছাত্র অবস্থাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় শিক্ষার্থী মাহবুব আলমের। এতে শোকে বিহ্বল পরিবার। শেরপুর থেকে মগনিউর রহমান মনির রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন, ছিল দরিদ্র পরিবারের হাল ধরার প্রত্যয়, অথচ আজ সবটাই যেন ফিকে। স্বপ্ন পূরণের আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন পরপারে। এমনটাই ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মাহবুব আলমের সঙ্গে। গেল 4 আগস্ট শেরপুর শহরের কলেজ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুতগতির গাড়ির চাপায় নিহত হন মাহবুব আলম। মানসিক ভারসাম্যহীন দরিদ্র মিরাজ আলীর 5 সন্তানের মধ্যে চতুর্থ মাহবুব। তবে অভাবের সংসারে হাল ধরতে কলেজে পড়া অবস্থায় শুরু করেন চাকরি করা। স্বপ্ন দেখেন পরিবারের অভাব অনটন কাটিয়ে স্বাবলম্বী হওয়ার। সবটাই যেন এখন স্বপ্ন রয়ে গেল। সন্তানের শোকে কাঁদতে কাঁদতে মা, বোন ও স্বজনদের চোখের পানি যেন শুকিয়ে গেছে। একটা প্রকল্প থেকে চাকরি হয়েছিল, আমার ছেলে বলছে, মা তোমার এখন কোনো দুঃখ নাই, তোমার কষ্ট নাই, তুমি অনেক কষ্ট করে আঙ্গুরে পালছো। যারা আমার ছেলেরে হত্যা করছে, আমি ওই ম্যাজিস্ট্রেটের গাড়ি ভিডিওতে দেখছি, আমার ছেলের উপরে তুলে দিছে। আমি ওই গাড়িতে যারা যারা আসছিল তাদেরই সঠিক বিচার চাই সবার কাছে, ওদের যেন ফাঁসি হয়। ওরে প্রত্যেকটা যারা আমার ওই গাড়িতে ছিল তারাই আমার ভাইয়ের খুনি, তারাই দোষী। আর প্রকৃত খুনি যারা, তাদের জন্য নির্মম দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাদের কঠোর শাস্তি হবে। মেধাবী শিক্ষার্থী মাহবুবের এমন হত্যার সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। টিসি সাহেবের গাড়ি সহ পুলিশের গাড়ি
এরা গাফিলতি কইরা অনর্থক এই হত্যাকাণ্ডের সঙ্গে যেটি জড়িত সবটির আমরা সূক্ষ্ম বিচার চাই। ডিসি সাহেবের অর্ডারে গাড়ির ড্রাইভারে এমন উড়ায়া গাড়ি ছাড়ছে, বাম্পার দিয়া বাড়ি দিয়া চটকায়া দিছে, চটকায়া ফালাই দিয়ে মারছে। এগরে দেশবাসীর টান বিচার চাই, রাষ্ট্রপতির টান বিচার চাই। আমার এই ভাইয়ের হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী এবং যাদের নির্দেশনায় এই হত্যাকাণ্ড গণমিছিলের উপরে প্রশাসন সংগঠিত করছে তাদের জন্য সুস্থভাবে বিচার করা হয়। সবারই কম্পিউটার শিখাইতো, বাইতো শিখাইতো, কলেজ হান দিছে শিখাইতো। মাহবুব হত্যায় জড়িতদের বিচারে বর্তমান সরকার পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV। স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহত নিহতদের সহযোগিতায় রাষ্ট্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তেমনই একটি সংগঠন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত আমরা বিএনপি পরিবার। এ পর্যন্ত হতাহতদের 2 শতাধিক পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে সংগঠনটি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদপুরের নূরজাহান রোডে শহীদ সৈকতের বাসায় কয়েকদিন আগে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্দেশ্য, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেয়া। রিজভী এই সংগঠনের প্রধান উপদেষ্টাও। যারা নিহত হচ্ছেন, যারা আহত হয়েছে, কারো চোখ নাই, কারো পা নাই, এই স্বৈরাচারী ফ্যাসিজমের শিকার হয়ে যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে তাদেরকে তাদের সাধ্য অনুযায়ী সেখান থেকে চেয়ারম্যানের নির্দেশনায় আমরা সেই সমস্ত বাসায়, সেই সমস্ত পরিবারের কাছে আমরা সেখানে ছুটে যাই। সেখানে আমাদের সাধ্য অনুযায়ী এই সংগঠনের যে সাধ্য অনুযায়ী চেয়ারম্যানের সেই শুভেচ্ছা এবং তার যে সহমর্মিতা আমরা সেই বাসায় গিয়ে আমরা পৌঁছে দিই। 2010 সালে শেখ হাসিনা সরকারের সময় গুম, খুন, হামলা, মামলা ও বিভিন্ন আন্দোলনে আহত হওয়া পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আমরা বিএনপি পরিবারের যাত্রা। এরই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। গুম হয়েছে, খুন হয়েছে সারা বাংলাদেশে এবং সাধারণ মানুষ যারা ভিকটিম হয়েছে এই সরকারের আমলে তাদের পাশে থাকার জন্যই আমরা মূলত এই সেলটা কাজ করে। যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি, আর যারা একটু অসচ্ছল, একটু গরিব ফ্যামিলি তাদের কাছে আমরা যে চেয়ারম্যান স্যারের অনুদান প্লাস বার্তাটা পৌঁছে দিচ্ছি। বিএনপির বার্তা, চেয়ারম্যান স্যারের বার্তা এবং জনতা তারেক বার্তা নিয়ে আমরা সবার কাছে যাব। এখন পর্যন্ত শতাধিক আহত আন্দোলনকারীর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। কারো বাড়িতে গিয়ে, কারো বা হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে সহযোগিতা। ছাত্র জনতার আন্দোলনের শহীদ অর্ধশতাধিক পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। সারা দেশে এই পর্যন্ত আমরা দিনাজপুর গিয়েছি, বগুড়া গিয়েছি, সিলেট গিয়েছি, নোয়াখালী গিয়েছি, ফেনী গিয়েছি, ঢাকা চষে বেড়াচ্ছি এবং মেয়েরা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন না। আমরা হসপিটাল থেকে বাড়ি বাড়ি যে এই শিশু বাচ্চা এবং যারা বাড়ি বাড়ি চিকিৎসা নিয়ে তাদের বাড়ি বাড়ি খবর নিয়েছি। বাড়ি বাড়ি আমরা আমাদের যৎসামান্য হেলথ এবং জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা বিএনপি পরিবারের লক্ষ্য আর্থিক বিবেচনায় সব শহীদ পরিবারকে সহযোগিতা দেয়া, পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আন্দোলন সংগ্রামে আহতদের পাশে দাঁড়ানো। খান আলামিন, RTV, ঢাকা। অবিলম্বে তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনাই শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায় উল্লেখ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ডাক্তার এজএম জাহিদ হোসেন। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বাতিল করতে হবে। সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। এ সময় সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে
এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু আবাদ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। কক্সবাজারের ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার মাধ্যমেই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়। ওয়াসিমের পিতামাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বর্তমান সরকারকে বিএনপির আন্দোলনের ফসল উল্লেখ করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ দেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আজকে ছাত্র জনতার যে আন্দোলন, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এই গণতন্ত্র বিপ্লবের যে বিপ্লব পরবর্তীতে অবস্থা, অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা দেশ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালীতে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, লুটেরা ও চরিত্রহীন রাজনীতিবিদ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের আর কখনো দেশ চালানোর অধিকার নাই। প্রশাসনে আওয়ামী সরকারের দোসরদের অবিলম্বে সরানোর দাবিও জানান জামায়াতের এই নেতা। বিগত শাসকরা এখানে জমি রেখেছে, সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করা স্বল্প সময় সম্ভব নয়, কিন্তু কতিপয় জিনিসকে আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। প্রথম, বিগত স্বৈর শাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। বেড়ে চলেছে ডেঙ্গু রোগী। চিকিৎসকদের দেওয়া তথ্যে গত বছরে এই সময়ের তুলনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ। এদিকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা বলছেন হাসপাতালগুলোতে ঠিকমতো মিলছে না চিকিৎসা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। এই চিত্র রাজধানীর প্রতিটি হাসপাতালে। সকাল থেকে রাত অবধি ভর্তির জন্য এইভাবে হাসপাতালে ভিড় করছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও স্বজনরা। গত বছরের তুলনায় এইবার দুইগুণ হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় নারী ও পুরুষের পাশাপাশি শিশুরাও ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে বেশি। গতকালকে তো একদম পালস, বিপিটিপি অনেক সমস্যা ছিল, বাচ্চা একদম আনকনশাস ছিল, মানে ডাক দিলে কোনো রেসপন্স করতো না, কিছু করতো। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালগুলোতে সিট থাকার পরও তা না পাওয়া, সেই সাথে বেসরকারি ক্লিনিকগুলো সেবার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ফাতেমা মা শিশু হাসপাতাল, ওখানে হচ্ছে যে আমার বাচ্চাটাকে ওরা 16টা ঘন্টা রেখে দিছে আইসিইউ রুমে, কোনো ট্রিটমেন্ট করে নাই, ইভেন কোনো ঘুমের ওষুধ দিয়ে আমার বাচ্চাটাকে আরও অসুস্থ করে ফেলছে। আবার এখানে আসি, ডক্টরদের অনেক রিকোয়েস্ট করার পর তারপর হচ্ছে কি একটা বেড পাইছি আমরা। ওনার আবার এইখানে একটা লোক চাকরি করে, পরে বলছে যেভাবে হোক এই জায়গায় একটা সিট দিতেই হবে। আমাদের হরানি করিয়ে পরে এই ধরেন এই সিটটা লাস্টে দিচ্ছে। শ্যামলী সিটি কেয়ার জেনারেল হাসপাতাল, ওই জায়গায় নিয়ে যায়। এই জায়গায় নিয়ে যাওয়ার পরে মানে আমাদেরকে প্রথমত বলছে শুধু 4,500 টাকা বেড বিল। 24 ঘন্টা আমরা থাকি নাই, আমাদেরকে মানে বিল দিতে হয়েছে আপনার 23,850 টাকা। ঢাকা শিশু হাসপাতালে রোগীর স্বজনরা জানায় সেবার মান ভালো হলেও নেই পরিচ্ছন্নতা। আমার কাছে হাসপাতালের বাইরের সাইড যেগুলো আছে, বিভিন্ন লিফটের পাশে, অন্যান্য জায়গায় বাথরুমের পাশে, এই জায়গাগুলো তো বেশ অপরিচ্ছন্ন অবস্থায় আছে। এখানকার পরিবেশ খুবই বাজে, মানে বিশেষ করে ওয়াশরুম বলেন, কিচেন,
মানে যাওয়ার মতো অবস্থা। আক্রান্ত রোগীদের দেরি করে হাসপাতালে ভর্তি করানোই জটিলতায় পড়তে হচ্ছে বলে জানান এই চিকিৎসক। ডেঙ্গু হয়েছে কিনা এটা ডায়াগনোসিস খুবই যদি আর্লি করতে পারি আমরা এবং সেই বাচ্চাটাকে যদি আমরা অবজারভেশনে রাখতে পারি, অনেক ক্ষেত্রে ডেঙ্গুর যে কমপ্লিকেশনগুলো সেগুলো প্রতিরোধ করা সম্ভব। চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ২৭,৩৮৪ জন, এর মধ্যে ১৪,৫৪৩ জনই ভর্তি হয়েছে এই মাসের গত ২৬ দিনে, যা মোট রোগীর ৫৩%। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ভারী বর্ষণের কারণে আগামী ২৪ ঘন্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন শঙ্কার কথা জানিয়েছে পাওবো। সংস্থাটি বলছে, বর্তমান দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি গেল ২৪ ঘন্টায় ১০০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। প্রবাহ নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি ফটক খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, সন্ধ্যা ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে ২৪ ঘন্টায় ১০০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে অভ্যন্তরীণ নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে ব্যারেজের ৪৪টি গেটের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে রাতের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও জানান তিনি। বাজারে কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের দাম, বরং বেড়েই চলছে। পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে নেই কোনো সবজি। ৮০ টাকা বেড়ে মরিচের দর প্রায় ২৫০। ভরা মৌসুমে ভারতে যাচ্ছে ইলিশ, দেশে দাম আকাশ ছোঁয়া। আমদানির পরও কমছে না পেঁয়াজের দর, কেজি প্রতি বিক্রি হচ্ছে ১১৫ টাকা। কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির, আর ডিমের ডজনে ৫ টাকা বেড়েছে BR-২৮ চালের দামও। বিস্তারিত সালেম মালিকের রিপোর্টে। গেল ২ দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলন। এমন অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮০ টাকা বেড়েছে মরিচের দর। সবজিতেও নেই স্বস্তি, বেশিরভাগের দাম প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই। গত সপ্তাহে ১৬০ টাকা ছিল, আজকে এই সপ্তাহে ২৪০ টাকা। বেগুন ৯০ টাকা আছে, আর পটল, ভেন্ডি এগুলো ৫০ টাকা করে, করলা ৮০ টাকা করে। মাছে ভাতে বাঙালি, এই ঐতিহ্য হারিয়ে গেছে অনেক আগেই। ভরা মৌসুমেও পদ্মার রূপালী ইলিশ নিম্নবিত্তের জন্য স্বপ্ন, আর মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। ১ কেজির উপরে ১৭০০ টাকা কেজি, আগে ছিল ১৫০০, এখন ২০০ টাকা বাড়ছে। ছোট মাছ ধরা খায়, বড় মাছ তো ধরা খায় না, আর যা কয়েকটা ধরা খায় সব এখন বাইরে নিয়ে যেতেছে। আমদানির পরও দাম কমার লক্ষণ নেই পেঁয়াজের, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইন্ডিয়ানটা বর্তমান আমাদের কিনে হইলো ১০০ টাকা ১২০০, আর আমরা বিক্রি করি ১১০ টাকা। পাবনা এটা হইলো মনে করেন ১১২ টাকা কিনা, ১৫ টাকা ২০ টাকা বিক্রি করে। অন্যান্য চালের দাম ঠিকঠাক থাকলেও BR-২৮ ও ২৯ চালে বেড়েছে কেজিতে ৫ টাকা। ২৮ আগে ৫৫ টাকা ৫৬ টাকা বিক্রি করতাম, এখন ৬২ টাকা বিক্রি করা লাগতেছে। আগে ২৯ বিক্রি করতাম ৫৬, ৫৮, এখন ২৯ও বিক্রি করতে হচ্ছে ৬০ টাকা। এটা একটা সিন্ডিকেট তৈরি করছে, যে মধ্যবিত্ত ফ্যামিলির ভিতরে একটা হাহাকার সৃষ্টি করা, আর অন্য কিছু না। চিকুন চালের দাম বাড়ে না, এই মধ্যবিত্ত যেটা খায় এটার দাম বাড়বে কেন? নতুন করে ব্রয়লার ও সোনালিকা মুরগি কেজিতে বাড়তি ২০ টাকা। ঊর্ধ্বমুখী ডিমের দামও। সোনালী মুরগি ২৪০-৫০ ছিল, এখন ২৮০, আর ব্রয়লার ছিল ১৭০-৮০। কালকে ৮০ টাকা বেচছে, আজকে ২০০ টাকা, আজকে দাম বাড়ছে। ৫-৬ দিন আগে ছিল ১৫৫ টাকা ডজন, তারপরে যে ১৬০ টাকা হয়েছে, এখন ওই দামে আছে। কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০, আর খাসির মাংস ১১০০। সেলিম মালিক, RTV, ঢাকা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শোভাযাত্রা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বেগম নাসরিন জাহান বলেন, দেশের পর্যটন শিল্পকে স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। পর্যটনের মাধ্যমে একটি দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়, সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব। সকল সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার।
দিবসটি উপলক্ষে আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, লোকাল থেকে গ্লোবাল পর্যন্ত দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। বাংলাদেশ একটি অনন্য সাধারণ পর্যটন গন্তব্য। আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহনের চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ইমেজ বিল্ডিং এ পর্যটন শিল্পের ভূমিকা বিশাল। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন লিড নিয়ে প্রাইভেট সেক্টরকে যদি সাথে করে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আমরা আর অনেক দূর এগিয়ে যাব, কারণ এখানে প্রাইভেট সেক্টরের একটা বড় ভূমিকা আছে আজকের এই অবস্থায় আসার জন্য। এ খাতে সব রকম সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। দীর্ঘদিনের চিন্তা ভাবনা না করার কারণে বড় কিছু চিন্তা করতে পারি না। এখন থেকে আমি কোথাও গেলে আগে দেখবো হেড টেবিলে কে থাকবে, বাজেট কি, কারা কারা ঘোষণা, এটা নাহলে আমি কোনো জায়গায় যাবো না। আজকে আমি এখন এখান থেকে কাজে দেবো, তার আগে আমি সময়টা দিয়েছি বিকজ আই লাভ দিস অর্গানাইজেশন। বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সবাইকে সাদর আমন্ত্রণ। শাকিলা করিম, RTV, ঢাকা। ব্যস্ত জীবনে একটু অবসর খুঁজতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান বন, পাহাড় কিংবা সাগরে। দেশে পর্যটন কেন্দ্রের ঘাটতি নেই, কিন্তু অজানা কারণে পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় এই খাতটি। জিডিপির 3 থেকে 4% পর্যটন থেকে আয় হলেও পর্যটন কর্পোরেশন স্বপ্ন দেখছে তা ডাবল ডিজিটে নিতে, সাথে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা সংস্থাটির। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। থাইল্যান্ড, মালদ্বীপ, নেপাল সহ বেশ কিছু দেশের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। পাহাড়, সমুদ্র, নদী কিংবা বনভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের কি নেই বাংলাদেশে? বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, সবই তো বাংলাদেশে। আছে বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্য, তবু শুধুমাত্র পরিকল্পনার অভাবে পিছিয়ে দেশের পর্যটন খাত। নেই বিদেশি পর্যটক আকৃষ্টের আধুনিক ব্যবস্থা। দুর্গম পথ আর নিরাপত্তার অভাবে অযত্নে রয়ে গেছে খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটির অনেক লুকায়িত সৌন্দর্য। পর্যটন উন্নয়নে সরকারি বরাদ্দ কম থাকলেও বেসরকারি বিনিয়োগ শুধুমাত্র রিসোর্ট কেন্দ্রিক। লাভজনক বিনিয়োগ হওয়ায় এ খাতে অবৈধ আয়ের বিতর্কিত সরকারি কর্মকর্তাদের দৌরাত্ম্যই বেশি। এই যেমন সাবেক আইজিপি বেনজির আহমেদের সাবানার রিসোর্ট, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রেসিডেন্ট রিসোর্ট, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান করেছেন ছুটি রিসোর্ট। নামে বেনামে এমন অনেকেই বিনিয়োগ করেছেন এই খাতে। সরকারের পরিকল্পনা কাগজে কলমে থাকলেও বহুকাল তা বাস্তবায়নের মুখ দেখেনি লাল ফিতার দৌরাত্মে। পর্যটন খাতের উন্নয়নে অন্তর্বর্তী সরকার স্থানীয়দের অন্তর্ভুক্ত করে পর্যটন আকৃষ্টের পদক্ষেপ নিচ্ছে বলে জানান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার। সেখানে কিন্তু প্রচুর ন্যাচারাল অ্যাট্রাকশন আছে এবং এখানে মানব সম্পদ আছে। সেখানে জাস্ট একটু থেকে ট্রেনিং দিলে কিন্তু রিসোর্সে পরিণত হবে, যাতে করে বিদেশি পর্যটকরা আসে স্থানীয় খাবারটা খেতে পারে। এটাই ওদের অ্যাসেট। স্থানীয় যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাই অ্যাসেট। সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যতা, সেটাই কিন্তু অ্যাসেট। এগুলোকে একটা সামাজিক ব্যবসার ধারণা নিয়ে, মানে এখানে হচ্ছে কি যেটা আছে সেটাই পুঁজি, এই পুঁজিটা কাজে লাগাতে যাতে করে শুধু পার্টিকুলার কোনো ব্যক্তি না, ওখানকার সমস্ত কমিউনিটি যাতে করে বেনিফিট হতে পারে। বর্তমানে দেশে 23 লাখ মানুষ জড়িত পর্যটন খাতে। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। পরিকল্পনা যদি আমি মানুষকে, ওখানকার স্থানীয় মানুষকে বাদ দিয়ে করি, তাহলে কিন্তু তারা আগ্রহী হবে না। একসময় পর্যটকরা গেলে একটা হোস্টেল সিস্টেম তৈরি হবে, কারণ তাদের ওয়েলকাম, লোকাল পিপল ওয়েলকাম না করে পর্যটকদেরকে, তাহলে কিন্তু পর্যটকরা স্বাচ্ছন্দ্য বোধ করবে না এবং তারও খরচ করবে না। বিদেশি পর্যটকদের উপর গুরুত্ব দিছি এবং আমাদের যাতে বিদেশি বিনিয়োগ বাড়ে সেটাও আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চাই যে বিদেশি বিনিয়োগ বেশি আসুক, বিগ একটা জাম্প দেওয়ার জন্য। পর্যটন শিল্প থেকে বিশ্বের সবচেয়ে বেশি আয় করে যুক্তরাষ্ট্র। আয়ের দিক থেকে পার্শ্ববর্তী ভারত 12 নম্বরে থাকলেও বাংলাদেশ তার ধারে কাছেও নেই। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যাকাণ্ডের অন্যতম আসামি সাদেককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের একটি যৌথ দল জেলার চকরিয়া উপজেলার গাবতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে থাকা র্যাব 15 এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সেনা কর্মকর্তা হত্যার পর থেকে সাদেক নিজের অবস্থান বদলাতে থাকেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সাদেক চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকার বাসিন্দা খায়রুজ্জামানের ছেলে।
বিশিষ্ট ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। কয়েক বছর তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ভাষা আন্দোলনের মুখপাত্র সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে কারাবরণ করেন অধ্যাপক আব্দুল গফুর। ২০০৫ সালে তাকে ২১ পদকে ভূষিত করা হয়। বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারে সভাপতিত্ব করেন মাসিক ইতিহাস অন্বেষার সম্পাদক ও প্রকাশক SM নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আলোচকরা। কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ডক্টর আফজাল বলেন, কৃষির বিষয়ে সব সরকারই উদাসীন ছিল। বর্তমান সরকার কৃষির সম্প্রসারণে গুরুত্ব দেবেন বলে আশা বক্তাদের। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের একের পর এক হামলায় বিধ্বস্ত লেবানন। গেল ২৪ ঘন্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে, আর মোট প্রাণহানি ছাড়ালো ৭০০। এদিকে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেও মানছেন না নেতানিয়াহু। আরও হামলার হুমকি দিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছে। বিস্তারিত শাহাদাত চৌধুরী শাওনের রিপোর্টে। গাজার পর ইসরায়েলি থাবা এখন লেবাননে হিংস্র হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। গেল সোমবার থেকে অবিরত হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন প্রায় ৮০,০০০ বাসিন্দা। এছাড়া বাস্তুচ্যুত আরও কয়েক হাজার মানুষ। এদিকে হার মানতে নারাজ হিজবুল্লাহ। ইসরায়েলের কঠিন অভিযানের পরও হিজবুল্লাহর গোপন ঘাঁটি খুঁজে পেতে সক্ষম হয়নি। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরে চালিয়ে যাচ্ছে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। এমনকি তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের এই অপরাধের জবাবে ইরান নিশ্চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাই। Iran firmly upholds its inherent right to defend its vital interests. সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার। এরপর যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। শাহাদাত চৌধুরী শাওন, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।